জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি ভীষণভাবে আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা জানো, চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কোর্সের লেকচারগুলো আমি নিয়মিত দিয়ে যাচ্ছি। আজকে আমাদের পঞ্চম লেকচার এবং আজকের লেকচারের বিষয়বস্তু বাংলাদেশের ইউনিয়ন পরিষদ। তোমাদের কাছে আমার পরিচয় আবার নতুন করে দিচ্ছি। আমি শবনম জাহান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্মরত আছি মিরপুর কলেজে। তোমাদের যে কোনো সমস্যা আমার লেকচার সম্পর্কিত মেইল করতে পারো কিংবা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারো। আমি তোমাদের উত্তরের দেওয়ার চেষ্টা করব। চলো আমরা আজকের লেকচারে চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় ইউনিয়ন পরিষদ। এই আজকের লেকচারে যে বিষয়গুলো আমাদের জানা হবে তা হলো ইউনিয়ন পরিষদ বলতে আমরা কি বুঝি, ইউনিয়ন পরিষদের নামকরণ, ইউনিয়ন পরিষদের গঠন কাঠামো, চেয়ারম্যান এবং সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা, চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্যতা, সম্মানী, মেয়াদ বা কার্যকাল, অপসারণ পদ্ধতি, ইউনিয়ন পরিষদের আয়ের উৎস এবং সেই সাথে গ্রামীণ সমাজ উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ হলো পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক একক। গ্রাম চৌকিদারি আইন 1870-এর অধীনে ইউনিয়ন পরিষদ সৃষ্টি হয়। এ আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা টহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতগুলি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়। ইউনিয়ন গঠনের বিস্তারিত দিক নির্দেশনা লিপিবদ্ধ রয়েছে বেঙ্গল চৌকিদারি ম্যানুয়ালের 2য় ও 3য় অনুচ্ছেদে। এই প্রক্রিয়ায় বিকাশের মধ্য দিয়ে একটি স্থানীয় সরকার ইউনিটের ধারণার সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায়ে এর ভূমিকা নিরাপত্তামূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে এটি স্থানীয় সরকারের প্রাথমিক ইউনিটের ভিত্তিরূপে গড়ে ওঠে। বর্তমানে বাংলাদেশে 4571টি ইউনিয়ন আছে। আমরা একটু জানবো যে ইউনিয়ন পরিষদের নামকরণের পিছনের ইতিহাস, অর্থাৎ ইউনিয়ন পরিষদের এই যে ব্যবস্থাটা আছে তা আমরা জেনেছি যে অনেক আগে থেকে চালু আছে। কোন সালে বিষয়টা পরিবর্তিত হয়ে কি নাম ধারণ করেছে, চলো আমরা একটু তার ইতিহাসটা জেনে নিই। প্রথমত হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থার নাম যখন সভাপতি ছিল সেটা হচ্ছে 1870 থেকে 1885 সাল পর্যন্ত। চৌকিদারি পঞ্চায়েত 1918 সালে, ইউনিয়ন কমিটি পঞ্চায়েত 1919 থেকে 1935 সাল পর্যন্ত এই নামই সবাই পরিচিত ছিল। ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট 1936 থেকে 1958 সাল পর্যন্ত, ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট 1959 থেকে 1961 সাল পর্যন্ত, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান 1962 সালে এই নামকরণে সবাই পরিচিত ছিল। ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান 1963 থেকে 1971 সাল পর্যন্ত, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান 1972 সালেও ছিল। ইউনিয়ন পঞ্চায়েত 1973 থেকে 1975 সাল পর্যন্ত ছিল। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই ব্যবস্থাটা বহাল ছিল 1976 থেকে 1982 সাল পর্যন্ত এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 1983 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই নামেই আছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমরা একটু জেনে নেই যে ইউনিয়ন পরিষদের গঠন কাঠামো সম্পর্কে। প্রতিটি ইউনিয়নভুক্ত গ্রামগুলিকে জনসংখ্যার ভিত্তিতে 9টি ওয়ার্ডে বিভক্ত করে প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে সাধারণ সদস্য এবং প্রতি 3টি ওয়ার্ড থেকে একজন সংরক্ষিত মহিলা সংশ্লিষ্ট এলাকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। দেখো, এই যে সদস্যদের কথা বলা হচ্ছে তা কিন্তু সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে
প্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করে। তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, প্রতিটি ইউনিয়নভুক্ত গ্রামগুলিকে জনসংখ্যার ভিত্তিতে, অর্থাৎ একেকটা গ্রামের জনসংখ্যা একেক রকম হয়ে থাকে, সেভাবে গ্রামের ভিত্তিতে ৯ টি ওয়ার্ডে বিভক্ত করে, অর্থাৎ একটা ইউনিয়নে যদি ১০ থেকে ১৫ টা যে কয়টা গ্রামই থাকবে একেকটা ইউনিয়নে, সেই ইউনিয়নের অংশটুকুকে ৯ টা ওয়ার্ডে বিভক্ত করা হবে এবং প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে সাধারণ সদস্য এবং প্রতি ৩টি ওয়ার্ড থেকে একজন করে সংরক্ষিত নারী সদস্য সংশ্লিষ্ট এলাকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। তাছাড়া পুরো ইউনিয়ন হতে একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন। ফলে একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এছাড়া পরিষদের কার্যক্রমে সহায়তা করার জন্য রয়েছে একজন সচিব, একজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং কয়েকজন আনসার সদস্য। এই যে তোমরা কাঠামোটা দেখতে পেলে, এই কাঠামোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই কাঠামোর মধ্যে আমরা খুঁজে পেলাম যে আমাদের যারা জনগণের ভোটে নির্বাচিত সদস্য হবে তাদের সংখ্যাটাই কিন্তু বেশি। দেখো, একজন চেয়ারম্যান পুরো ইউনিয়নের জন্য নির্বাচিত হচ্ছেন এবং তাকে সহায়তা করার জন্য ১২ জন সদস্য রয়েছে। এই ১২ জন সদস্য এবং একজন চেয়ারম্যান মিলেই ইউনিয়নের কার্যক্রমগুলি পরিচালনা করবে এবং অফিসিয়ালি অর্থাৎ দাপ্তরিক কাজগুলি সহায়তা করার জন্য একজন সচিবকে তাদেরকে সহযোগী হিসাবে রাখা হয়েছে, একজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং কয়েকজন আনসার সদস্য থাকবেন। আচ্ছা, চেয়ারম্যান এবং সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা। তোমরা জানো যে আমাদের সংবিধানে প্রতিটা সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ার জন্য কিছু, কিছু যোগ্যতা রাখা হয়েছে। যে মানদণ্ডের ভিত্তিতে তারা সেসব পদের জন্য আবেদন করতে পারবে। সেইসব পদের যদি সেটা নির্বাচিত প্রতিনিধি হয় তাহলে তার মনোনয়ন সংগ্রহ করতে পারবে, নির্বাচনের জন্য ক্যাম্পেইন করতে পারবে এবং পরে নির্বাচিত হতে পারবে। তবে এই ব্যক্তি কারা? তার সম্পর্কে চলো আমরা একটু জেনে নিই। কোনো ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন যদি তার বয়স ন্যূনতম ২৫ বছর হয়, তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকেন, তিনি সরকারি কর্মকর্তা না হয়ে থাকেন এবং আইনগতভাবে তিনি অযোগ্য ঘোষিত না হয়ে থাকেন এবং তিনি জাতীয় সংসদ সদস্য না হয়ে থাকেন। এই বিষয়টা হচ্ছে, দেখো, প্রথমত একজন ব্যক্তিকে ন্যূনতম ২৫ বছর বয়সে হতেই হবে এবং তিনি যেই ওয়ার্ড থেকে প্রতিনিধি করতে চাচ্ছেন তাকে সেই ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। অর্থাৎ তিনি সেখানকার স্থানীয় জনগণ হতে হবে। তারপরে তিনি কোনো সরকারি কর্মকর্তা হতে পারবেন না এবং আইনগতভাবে অযোগ্য হওয়ার জন্য যেসব বিধানাবলী রয়েছে তার মানদণ্ডে তাকে উতরে যেতে হবে। অর্থাৎ তাকে যোগ্যতার নিরিখে একজন যোগ্য নাগরিক হিসাবে হতে হবে এবং তিনি কোনো সংসদ সদস্য হতে পারবেন না। অর্থাৎ একটা এলাকা থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি কোনো অবস্থাতেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য আবেদন করতে পারবেন না। আমরা এখন একটু জেনে নিব যে আসলে কাদেরকে আমরা অযোগ্য বলে ঘোষিত করতে পারি। যেমন ধরো, তিনি কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতস্থ বলে ঘোষিত হন, তাহলে তাকে চেয়ারম্যান কিংবা সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্যতা হিসাবে ধরে নেওয়া হবে। তিনি দেউলিয়া বা দায় থেকে অব্যাহতি না পান, তিনি অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা অন্য কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করে থাকেন, তিনি নৈতিক অবক্ষয়জনিত কোনো কারণে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন এবং ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তি লাভের পর ৫ বছর অতিবাহিত না হয়ে থাকে। তাহলে প্রথম কথা হচ্ছে তাকে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি হতে হবে। তারপরে মনে করো ব্যবসা সংক্রান্ত কারণে যদি তিনি কোনোভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে যদি তিনি ঋণ নিয়ে থাকেন এবং পরে দেউলিয়া ঘোষিত হন, তাকে যদি কোনো ধরনের দায় থেকে থাকে তা থেকে অব্যাহতি যদি না পেয়ে থাকেন, অথবা তিনি যদি অন্য রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে থাকেন এবং সর্বোপরি যে বিষয়টা সবচাইতে সেনসিটিভ তা হচ্ছে নৈতিক অবক্ষয়জনিত কারণে তিনি যদি কখনো
ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন তাহলেও তিনি অযোগ্য হবেন এবং সেই দোষী সাব্যস্ত হয়ে যদি ২ বছরের জন্য দণ্ডিত হন তাহলেও তিনি অযোগ্য হবেন এবং তিনি যদি দণ্ডিত অবস্থা থেকে মুক্তি লাভের পর অন্তত ৫ বছর অতিবাহিত না হয়ে থাকে তাহলেও কিন্তু তিনি দোষী হিসাবে স্বীকৃত হবেন এবং তাকে কিন্তু কোনো অবস্থাতেই চেয়ারম্যান বা সদস্য নির্বাচিত হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। আমরা এখন একটু দেখে নেই যে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়তোবা তোমরাও জানো। তারপরে আমি নতুন করে জানাচ্ছি যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একজন সদস্য তারা আসলে সরকার কাছ থেকে তাদের যে বেতন কাঠামো আছে তারা কি সম্মানী পেয়ে থাকেন। দেখো বর্তমানে সম্মানের স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক ১৫০০ টাকা এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যগণ প্রত্যেকে ১,০০০ টাকা করে তারা একটা সম্মানী পেয়ে থাকেন। এখন দেখো এই বিষয়টা আসলেও এত বেশি আ মানে কি বলবো? যে এই পরিমাণ অর্থ যদি একজন নির্বাচিত জনপ্রতিনিধি পেয়ে থাকেন, তাহলে এ দিয়ে তিনি কিভাবে তার নিজের বা পরিবারের ব্যয়ভার আ উম বহন করবেন? এটা আসলেও অনেক বড় একটা প্রশ্ন। কারণ একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি অনেক দায়িত্বপূর্ণ একটা পদে আছেন, তাকে অনেক বেশি দায়-দায়িত্ব পালন করতে হয়। তিনি যদি মাসিক ১৫০০ টাকা পেয়ে থাকে এবং যারা সাধারণ সদস্য আছে এবং যারা নারী সদস্য আছে তারা মাত্র ৳১,০০০ টাকা করে সম্মানে পেয়ে থাকে, তাহলে এ দিয়ে তো তাদের জীবনযাপন করা আসলেও অনেক বেশি কষ্টকর। আমরা এখন একটু দেখব যে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হচ্ছেন, তাদের কার্যকাল বা তাদের মেয়াদ। ১৯৯৭ সালে সংশোধিত ইউনিয়ন পরিষদ বিধান অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যকাল বা মেয়াদ হবে ৫ বছর এবং এই ৫ বছর নির্ধারিত হবে প্রথম সভার তারিখ থেকে। অর্থাৎ যে সভায় তারা আনুষ্ঠানিকভাবে প্রথম দায়িত্বভার গ্রহণ করলো, সেই তারিখ থেকে ৫ বছর পর্যন্ত হবে তাদের মেয়াদকাল। অধিকন্তু নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত পুরাতন পরিষদ কাজ করে যাবে। এটাও অনেক গুরুত্বপূর্ণ যে নতুন পরিষদ যতক্ষণ পর্যন্ত কাজ করা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত পুরাতন পরিষদ অর্থাৎ যে কার্যকাল মেয়াদ ৫ বছর আছে, তা হয়তোবা আরো কিছুদিন, হয়তোবা সামান্য কিছুদিন তা খুব বেশি সময়ের জন্য না, সেটা চালু থাকবে। আমরা এখন একটু জানবো যে এই যে ইউনিয়ন পরিষদের সদস্যগণ, চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যারা আছে, তারা কিভাবে আসলে অপসারিত হবেন? এই বিষয়টা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। দেখো ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে যে কারণে অপসারণ করা যায় তা হলো তিনি যদি ক্ষমতার অপব্যবহার করেন বা তার কর্তব্য সম্পাদনের ক্ষেত্রে অসদাচরণের জন্য দোষী হন কিংবা পরিষদের সম্পত্তি বা অর্থ তছরূপ বা আত্মসাৎ করার জন্য দায়ী হন। এটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? যে তিনি যে দায়িত্বপ্রাপ্ত কাজগুলি করে থাকবে সেখানে তিনি একজন চেয়ারম্যান হিসাবে যদি মনে করেন যে তিনি যে কাজটুকু করছেন তা আসলে তার কাজের সাথে সম্পর্কিত না, তিনি যে কাজটা করেছেন তা একমাত্র ক্ষমতার দাপট দেখিয়ে করছেন যেটা আসলে স্বাভাবিকভাবে করার ক্ষমতা উনার নেই। অথবা তিনি যদি সম্পত্তিগত কোনো বিষয় নিজের মতো করে ব্যয় করে থাকে বা নিজের অর্থ মনে করে থাকে বা অর্থ আত্মসাৎ করে থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই তার জন্য দায়ী হতে হবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে তিনি যদি উপযুক্ত কারণ ব্যতীত পরপর ৩ বৈঠকে অনুপস্থিত থাকেন। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ হচ্ছে যে তিনি যে বিষয়গুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত তাকে অবশ্যই তাদের যে বৈঠকগুলো আছে সেটাতে তাকে উপস্থিত থাকতে হবে। কারণ তার উপস্থিতিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হবে। তার উপস্থিতিতে বিভিন্ন ধরনের আ পরিকল্পনা গৃহীত হবে, পরিবর্তিত হবে বা বাস্তবায়িত হওয়ার ধাপগুলো তার উপস্থিতিতে অনুসরণ হবে। এক্ষেত্রে তিনি যদি পরপর ৩ কার্যদিবস ৩ বৈঠকে অনুপস্থিত থাকেন এবং তার পিছনে তিনি কোনো অ যৌক্তিক কারণ প্রদর্শন না করেন, খেয়াল খুশি মতো উপস্থিত থাকেন, তাহলে কিন্তু তাকে অপসারণ করার যে পদ্ধতি আছে তা অনুসরণ করতে পারে। আচ্ছা, যদি তিনি সদস্য বা চেয়ারম্যান হিসাবে কর্তব্য পালনে অস্বীকার করেন কিংবা উক্ত কর্তব্য পালনে শারীরিক ও মানসিকভাবে অসমর্থ হন। এই বিষয়টা দেখো একজন ব্যক্তি যিনি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন
এটা জরুরি না যে সবসময় তিনি শারীরিকভাবে সুস্থ একই রকম থাকবেন। যেকোনো পরিস্থিতি যেকোনো মানুষ শারীরিকভাবে অসুস্থ হতে পারে, মানসিকভাবেও তিনি অসুস্থ হয়ে যেতে পারেন। এবং একজন শারীরিকভাবে অসুস্থ একজন ব্যক্তি বা মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি কিন্তু জাতীয় দায়-দায়িত্ব পালন করা তার জন্য খুব কঠিন। কারণ তার একেকটা দায়িত্ব পালনের সাথে অনেক ব্যক্তির জীবনমানের প্রশ্ন সম্পর্কিত। তো সেক্ষেত্রে একজন অসুস্থ বা মানসিকভাবে অসমর্থ ব্যক্তি কোনোভাবেই কিন্তু দায়িত্ব পালন করতে পারেন না। এবং এই বিষয়টা যদি তিনি নিজেও জানতে না পারেন, কিন্তু তার সাথে যারা কর্মরত আছে তারা যদি বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং তারা যদি সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু তিনি অপসারণ হতে বাধ্য। ঠিক আছে? এই যে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা জেনে নিলাম যে ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হবে, তার নামকরণ থেকে শুরু করে তাদের আ সিলেকশন পদ্ধতি, তাদের হচ্ছে কার্যকাল, তাদের মেয়াদ এবং তাদের সম্মানীয় অপসারণ পদ্ধতি সবকিছু সম্পর্কে আমরা জানলাম। আমরা এখন জানবো যে ইউনিয়ন পরিষদ আসলে তাদের যে ব্যয়ভার বহন করে তার আয়ের উৎসটা আসলে কোথায়? তারা কোথা থেকে আয়ের উৎস গ্রহণ করে এবং কিভাবে তারা সেই ব্যয়গুলো করে থাকে? ইউনিয়ন পরিষদের আয়ের বিভিন্ন উৎস রয়েছে, যেগুলো থেকে ইউনিয়ন পরিষদ তার রাজস্ব সংগ্রহ করে এবং অভ্যন্তরীণ ব্যয়ভার বহন করে। ঠিক আছে? ইউনিয়ন পরিষদের আয়ের বিভিন্ন উৎস রয়েছে, যেগুলো থেকে ইউনিয়ন পরিষদ তার রাজস্ব সংগ্রহ করে এবং অভ্যন্তরীণ ব্যয়ভার বহন করে। প্রথমত হচ্ছে বাড়িঘর বা দালান কোঠার বাৎসরিক মূল্যের উপর কর। এখন দেখো, আমরা সাধারণত জানি যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ অঞ্চলে যদি ব্যক্তিগত যে বাড়িঘরগুলো থাকে বা দালান কোঠা থাকে তার উপরে কিন্তু একটা কর দিতে বাধ্য প্রতিটা জমির মালিক বা প্রতিটা ভবন মালিক। এবং এটা কিন্তু বাৎসরিক। এটা কিন্তু এক প্রতি মাসে না, দৈনিক বা মাসিক হারে না, এটা হচ্ছে বাৎসরিক। ১ বছরে তার সে আ সম্পদের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পরিমাণে বা তাদের যে একটা হিসাব-নিকাশ আছে, সেই হিসাব-নিকাশের উপর ভিত্তি করে কিন্তু একটা কর ধার্য করা হয়। এই করটা হচ্ছে ইউনিয়ন পরিষদের আয়ের অনেক বড় একটা উৎস। তাছাড়া আমদানি-রপ্তানির বিষয় আছে। যেমন ধরো যে অঞ্চলগুলিতে প্রচুর পণ্য আমদানি করা হয় বা যে অঞ্চলগুলি থেকে প্রচুর পণ্য বহির্বিশ্বে রপ্তানি করা হয়, এই আমদানি এবং রপ্তানি যে অঞ্চলের সাথে সম্পর্কিত তাদের পরিবহন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেসব অফিসিয়াল কাগজপত্রগুলো আছে সেখানে কিন্তু তাদের আমদানি এবং রপ্তানি পণ্যের উপরে নির্দিষ্ট হারে কর প্রয়োগ করতে হয়। কর প্রদান করতে হয়। এই কর প্রদান করাটাই হচ্ছে ইউনিয়ন পরিষদের আয়ের একটা বড় উৎস। তাছাড়া দেখো, আমরা জানি যে জন্ম, বিবাহ বা ভোজের উপরে কর। এ বিষয়টা হচ্ছে যে যারা আসলে শিশু সদনে, মাতৃসদনে জন্মলাভ করে তাদের হাসপাতালের একটা নির্দিষ্ট ফি আছে। বার্থ সার্টিফিকেট এর জন্য একটা ফি আছে। বিবাহের জন্য যেসব কমিউনিটি সেন্টার গুলি ভাড়া নেওয়া হয় তাদের একটা ফি আছে এবং যেকোনো ধরনের ভোজের জন্য যেই কমিউনিটি সেন্টার গুলো ভাড়া নেওয়া হয় সেখানেও কিন্তু একটা আ কর আছে। এই করগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের আয়ের অনেক বড় উৎস। এছাড়া আমরা জানি প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আমাদের সিনেমা হল আছে, থিয়েটার আছে। অনেক ক্ষেত্রে দেখবা যে গ্রামে যাত্রা হয়ে থাকে, সার্কাস হয়ে থাকে। বিভিন্ন সময় পহেলা বৈশাখে কিংবা আ আরো কিছু সময় যে মেলার আয়োজন করা হয়ে থাকে, সেই মেলার যেই তোমার ভূমির উপরে সেই মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে যারা তার উদ্যোক্তা তারা কিন্তু একটা কর প্রদান করে। সেই হচ্ছে যারা যে সার্কাস বা যাত্রা দলের সাথে যারা সম্পর্কিত আছে তারা সেই ইউনিয়ন পরিষদে তাদের অবস্থানকালীন সময়ের জন্য এবং তাদের প্রদর্শনীর জন্য একটা কর দিয়ে থাকে। তাছাড়া সিনেমা হল মালিকরা আ বাৎসরিক হারে একটা কর দিয়ে থাকে। থিয়েটার মালিকরাও বাৎসরিক হারে একটা কর দিয়ে থাকেন। এছাড়া যে গাড়ি বা বিভিন্ন আ তোমার আম দোকানের জন্য যে লাইসেন্স আছে এবং তাদের যে পারমিট ফি আছে তাও কিন্তু ইউনিয়ন পরিষদের আয়ের একটা উৎস। এছাড়া দেখো হাট-বাজার, জলমহল, ফেরিঘাট ইজারা, টোল সংগ্রহ ইত্যাদি মাধ্যমে ইউনিয়ন পরিষদ তার আয় আ উম আয়ের উৎস হিসাবে এই খাতগুলো চিহ্নিত। এছাড়াও আরো অনেক খাত আছে। আমি তোমাদের জন্য
প্রধান কিছু খাত এখানে চিহ্নিত করে নিয়ে এসেছি। তার উপর ভিত্তি করে তোমরা বুঝতে পারবে যে আসলে ইউনিয়ন পরিষদ যে তাদের ব্যয়ভারগুলো বহন করে থাকে তার অর্থ কোথা থেকে আসে। অর্থাৎ নাগরিকরা তাদের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, তাদের সম্পত্তি, তাদের বিভিন্ন আ আয়োজন অনুষ্ঠানের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ যে কর প্রদান করে, সেই করটাই হচ্ছে ইউনিয়ন পরিষদের আয়ের অনেক বড় একটা উৎস। আচ্ছা, আরেকটা বিষয় দেখো ইউনিয়ন পরিষদের ভূমিকা। এটা কোথায়? গ্রামীণ উন্নয়নে। ঠিক আছে? দেখো স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ ১৯৮৩ এর ৩০, ৩১, ৩২ ও ৩৩ ধারায় ইউনিয়ন পরিষদের কার্যাবলীর কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদের কাজগুলো মূলত ৫ ভাগে বিভক্ত। ইউনিয়ন এলাকায় পৌর, পুলিশ ও নিরাপত্তা, রাজস্ব প্রশাসন, উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ এবং বিচার কাজ করে ইউনিয়ন পরিষদ। আচ্ছা, তাহলে আমরা কি কাজগুলি দেখলাম? প্রথমত পৌর এলাকায় তার কিছু কাজ রয়েছে। সে কাজগুলি একান্তই আ পৌর এলাকার জন্য নির্দিষ্ট। দ্বিতীয়ত হচ্ছে পুলিশ ও নিরাপত্তা। অর্থাৎ পুলিশ বাহিনীকে যে আ পরিচালনা করা এবং পুলিশ বাহিনীর নিজস্ব বাহিনীর নিরাপত্তার সাথে সেই ইউনিয়নভুক্ত নাগরিকদের নিরাপত্তা, তারপরে হচ্ছে যে রাজস্ব এবং প্রশাসনিক কার্যক্রম যে পরিচালনা করছে সেটাও কিন্তু গ্রামীণ উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখে। এবং সর্বোপরি দারিদ্র্য দূরীকরণ। এটা কিন্তু ইউনিয়ন পরিষদের অনেক বড় একটা এজেন্ডা যে প্রতিটা ইউনিয়ন পরিষদই চাইবে তার অঞ্চলের দারিদ্র্যকে একটা নির্দিষ্ট হারে কমিয়ে নিয়ে আসার জন্য এবং তাদের মধ্যে যে বিচার কার্যগুলো সম্পাদন করা হয়, সে বিচার কার্যগুলো যেন যথাযথভাবে সম্পন্ন হয় সে বিষয়েও কিন্তু আ ইউনিয়ন পরিষদকে আ অনেক বেশি সজাগ দৃষ্টি রাখতে হয়। এখন আমরা দেখি যে পৌর এলাকায় আসলে কি কাজ করে থাকে। প্রথমত হচ্ছে পুলিশ এবং নিরাপত্তা। এই ২ টা বিষয় কিন্তু আসলে সম্পূর্ণই নাগরিকদের সাথে সম্পর্কিত। কোন অঞ্চলের নিজ ইউনিয়নের। এটা কিভাবে দেখো, পুলিশ বাহিনী কিন্তু একদম শুরু থেকে আমরা যদি ১ম দিকের স্লাইড গুলি দেখি, তাহলে দেখা যাবে যে গ্রাম যে চৌকিদারি আইন প্রণয়ন করা হয়েছিল, সেখানে কিন্তু গ্রামবাসীদের পাহারা এবং নিরাপত্তার কথা বলা হচ্ছে। অর্থাৎ শুরুতে যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল বর্তমান সময় পর্যন্ত কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ আছে। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে যে এই জনগণের নিরাপত্তার সাথে আমাদের আ নাগরিকদের আ নিশ্চিন্তে থাকা নির্ভর করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিরাজ করছে এবং একটা এলাকায় যখন শান্তি শৃঙ্খলা বিরাজ করে তখনই কিন্তু সেই এলাকার আ নাগরিকরা তারা সঠিকভাবে তাদের দায়িত্বগুলো পালন করতে পারে। অর্থাৎ প্রতিটা ইউনিয়নের সাথে আমাদের আ এই নিরাপত্তা অনেক বেশি গুরুত্বের আম জায়গা দখল করে রাখে। ঠিক আছে? আচ্ছা, অন্যান্য বিষয় দেখো রাজস্ব ও প্রশাসন। এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি দেখো, রাজস্ব আদায় করা এটা হচ্ছে প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং এই রাজস্ব আদায়ের সাথে কিন্তু উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণ অনেক বেশি গুরুত্ব পাবে। কেন পাবে দেখো, উন্নয়ন কর্মকান্ডগুলো পরিচালিত হচ্ছে কিসের মাধ্যমে? আদায়কৃত রাজস্বের মাধ্যমে। তো আদায়কৃত রাজস্বকে যখন সঠিকভাবে আদায় করা যাবে এবং আরেকটা বিষয় দেখো যে জনগণ কখন আসলে রাজস্ব দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। যখন তারা দেখবে তারা যে করটুকু প্রদান করছে ইউনিয়ন পরিষদে, বিভিন্ন উৎস থেকে যে আমরা জানলাম যে করটুকু প্রদান করছে, এই করটুকু আসলে কিভাবে ব্যয় হচ্ছে। এই ব্যয়টুকু যখন বুঝতে পারবে তোমার সাধারণ নাগরিক তখনই কিন্তু তারা কর দিতে আগ্রহী হবে। অর্থাৎ রাজস্ব সাথে যেমন প্রশাসনের খুব বড় অ সম্পর্ক রয়েছে তেমনি এই আদায়কৃত রাজস্ব দিয়ে উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণেও কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদ। এবং এই উন্নয়ন কর্মকান্ডগুলি দেখো আমরা যেমন উন্নয়ন কর্মকান্ড বলতে তোমার শহর অঞ্চলে যে বিষয়টা বুঝে থাকি যে বড় আ তোমার ফ্লাইওভার তৈরি, যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নকে আমরা যতটা উন্নয়ন বলে মনে করছি, ইউনিয়ন পরিষদের উন্নয়ন কিন্তু আসলে সে ধরনের না। ইউনিয়ন পরিষদে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তোমার আম আ ছোট সাঁকো, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট এটা কিন্তু অনেক বড় একটা আ আ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাগরিকদের জীবনমান স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে। তাছাড়া এলাকার যে স্কুল কলেজগুলো
তৈরি করা, স্কুল কলেজের নিরাপত্তা বিধান করা, এলাকার নাগরিকদের আ যে যারা মনে করো যে অনেক বেশি দেখা যায় অনেক সময় অনেক ক্রাইম এর সাথে জড়িত হয়ে যায়। সেটা মাদকাসক্ত হতে পারে, সেটা অন্যান্য অনেক বিষয়ের সাথে হতে পারে। এই যে এলাকার মধ্যে একটা নিরাপত্তা যেখানে হচ্ছে ক্রাইম জোন না, এটা একটা সেফ জোন তৈরি করা। এটাও কিন্তু হচ্ছে পুলিশ বাহিনীর কাজ এবং তার সাথে কিন্তু আসলে নাগরিকদের জীবনমানের যে একটা স্বস্তি এবং এর সাথে কিন্তু উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ সবকিছুই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আরেকটা বিষয় দেখো, বিচার পৌর কার্যাবলী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ ১৯৮৩ এর ৩০ ধারায় পৌর কাজের কথা বলা হচ্ছে। পৌর কার্যাবলী বাধ্যতামূলকভাবে এবং ঐচ্ছিক কার্যাবলী এই ২ ভাগে বিভক্ত। তবে এই কাজগুলো ছাড়াও সরকার সকল ও নির্দিষ্ট কোনো ইউনিয়ন পরিষদকে ভিন্ন কোনো দায়িত্ব পালনের নির্দেশও দিতে পারেন। প্রচলিত অন্য কোনো আইনের মাধ্যমেও সরকার ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দিতে পারে। ইউনিয়ন পরিষদের বাধ্যতামূলক কাজ ৩০ টি এবং ঐচ্ছিক কাজ ৩৮ টি। বাধ্যতামূলক কার্যাবলী আইন-শৃঙ্খলা রক্ষা করে এবং এই বিষয়ে প্রশাসনকে সহায়তা দেয়। এখানে আমরা দেখো আরেকটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে কি ইউনিয়ন পরিষদে যে বিভিন্ন সময় বিভিন্ন অধ্যাদেশ জারি হয়েছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল বিচার পৌর কার্যাবলী স্থানীয় সরকার অধ্যাদেশ, যেটা ১৯৮৩ সালে জারি করা হয় এবং তার ৩০ ধারায় কিন্তু বলা হচ্ছে যে আমাদের ইউনিয়ন পরিষদ কি কাজ করবে। এবং এই কাজগুলিতে দেখো ২ ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে বাধ্যতামূলক কার্যাবলী এবং আরেকটা হচ্ছে ঐচ্ছিক কার্যাবলী। অর্থাৎ বাধ্যতামূলক কার্যাবলী আমাদের ইউনিয়ন পরিষদ করতে বাধ্য এবং ঐচ্ছিক কার্যাবলী যদি তাদের সে সক্ষমতা থাকে তাহলে তারা করবে। এবং এইভাবে যে বিভক্ত করা হচ্ছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেল আইন শৃঙ্খলা রক্ষা এবং এই বিষয়ে প্রশাসনকে সহায়তা করা। আইন শৃঙ্খলার গুরুত্ব আমরা সবসময় জানি যে আইন শৃঙ্খলা যখন একটা ইউনিয়নে বিরাজ করবে, ওই ইউনিয়নের মধ্যে যখন মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করবে, ওই ইউনিয়নের মধ্যে যখন মানুষের মধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব অ ও উম লঙ্ঘিত হয় এমন কোনো কাজ কেউ করবে না, তখন কিন্তু বোঝা যায় যে সেই ইউনিয়ন তার যথাযথ দায়িত্ব পালন করছে, ইউনিয়নের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এবং এখানে যে কথাটা আমি আগে বলেছিলাম দেখো, দেখা যায় যে অনেক অপসংস্কৃতি, অনেক ধরনের আম আম যে সামাজিক যে অসঙ্গতিগুলো আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি দেখো, আ টিনেজারদের মাদকাসক্ত, তারপরে হচ্ছে তারা বিভিন্ন জঙ্গি বাহিনীর সাথে সম্পৃক্ত হওয়া, তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আ অনেক বেশি পরিমাণ তোমার আইন শৃঙ্খলার অবনতি যেন না হয়, চুরি, ডাকাতি, রাহাজানি এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বের সাথে তোমার বিবেচনা করার জন্য বারবার বলে দেওয়া হচ্ছে তোমার বাধ্যতামূলক কার্যাবলীর অংশ বানিয়ে, যে এটা কিন্তু ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে পড়ছে না, এটা পড়ছে বাধ্যতামূলক কাজের মধ্যে। আচ্ছা, একটা দেখো যে অপরাধ, বিশৃঙ্খলা এবং চোরাচালান দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, এটা কিন্তু ইউনিয়ন পরিষদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে বাধ্যতামূলক। দেখো, ১ম এ বলা হলো আইন শৃঙ্খলা রক্ষা, তারপরে হচ্ছে অপরাধ, তারপরে হচ্ছে সমাজের বিশৃঙ্খলা যেন রক্ষা না হয়, বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এবং চোরাচালান তো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। চোরাচালান বা মানব পাচার, এই যে কার্যক্রমগুলি সংঘটিত হচ্ছে দেখো, বিভিন্ন গ্রামাঞ্চলে আমরা কিন্তু প্রায় দেখি যে আ এই সংখ্যক ব্যক্তি তোমার মানব পাচারের সাথে সম্পৃক্ত এবং এই সংখ্যক ব্যক্তি তোমার বিভিন্নভাবে যে আ দেশের বাইরে যে মানব পাচার হয়েছে, এই ইত্যাদি বিষয়গুলি কিন্তু আসলে ওই এলাকার ইউনিয়নের সাথে সম্পর্কিত। এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? ওই এলাকার ইউনিয়ন যদি এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিন্তু কোনো অবস্থাতেই জিনিসটা সম্ভবপর না। তারপর একটা বিষয় দেখো যে কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য, পশুপালন, স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ, যোগাযোগ ইত্যাদি কার্যক্রম সম্পাদন করা।
এখানে দেখো যে বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ সেটা আমরা সবাই জানি। কৃষির সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন কীটপতঙ্গের আক্রমণে ফসল তোলার আগ মুহূর্তে তোমার সম্পূর্ণ মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু ওই ইউনিয়নের অ্যা কা দায়িত্ব পড়ে যে যথাযথ কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ করে ওই এলাকার ফসল হানিকে আ ক্ষতির হাত থেকে রক্ষা করা। তারপর হচ্ছে বৃক্ষরোপণ তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। বর্ষাকালে বৃক্ষরোপণের কাজগুলি পালন করা বা এলাকার যে মৎস্য সম্পদ যেগুলো আছে সেগুলো যেন ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষিত হয়। পশুপালন, স্বাস্থ্য তো অনেক বড় একটা সম্পদ এবং কুটির শিল্প দেখো, কুটির শিল্প কিন্তু আসলে গ্রামাঞ্চলের সাথে সম্পর্কিত। তাহলে সেই কুটির শিল্পের আ সাথে যারা সম্পর্কিত আছে তারা যেন যথাযথভাবে তাদের উৎপাদিত পণ্যসমূহ বাজারজাতকরণ করতে পারে, এটাও কিন্তু আসলে ইউনিয়ন পরিষদের দায়িত্বের মধ্যে পড়ে। তাছাড়া যোগাযোগের ব্যবস্থা তো আমি শুরুতেই বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো, এটা এত বেশি গুরুত্বপূর্ণ দেখো, সীমিত জনসংখ্যা এবং আ আ সঠিক জনসংখ্যা, একটা কাম্য জনসংখ্যা বলতে যেটা আমরা বোঝাই, একটা রাষ্ট্রের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টাকে কোনো অংশেই কিন্তু আমরা আম গুরুত্বহীন বলতে পারি না, এজন্য যে এই কার্যক্রমের মাধ্যমেই কিন্তু একটা রাষ্ট্রের জনসংখ্যা একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়। এখন পরিবার পরিকল্পনা কার্যক্রমকে মনিটর কিন্তু করবে ইউনিয়ন পরিষদ। এটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এই দায়িত্বগুলো যার ইউনিয়ন পরিষদকেই কিন্তু দিয়ে দিয়েছে। এই কাজটা যদি ইউনিয়ন পরিষদ পালন না করে তাহলে কিন্তু দেখা যাবে যে এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর উপকার মা পাচ্ছেই না, বরং এই বিষয়টা আ অনেকটা বোঝা হয়ে ওই ইউনিয়নের জন্য দাঁড়িয়ে গিয়েছে। অতএব এটাকে নিশ্চিত করতে হবে এবং আরেকটা হচ্ছে যে স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটায় এবং তার ব্যবহার নিশ্চিত করে। প্রতিটা অঞ্চলেই কিন্তু স্থানীয় যে মানব সম্পদ আছে, সেখানে যে খনিজ সম্পদ আছে বা সেখানে অন্যান্য যে সেটা মৎস্য সম্পদ হতে পারে, সেটা কৃষি সম্পদ হতে পারে, পশু সম্পদ হতে পারে, যেই সম্পদই হোক না কেন তার উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করাও কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের কাজ। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এই বিষয়গুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জনগণের সম্পত্তি যথা আ রাস্তা, ব্রিজ, কালভার্ট, বাঁধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ করা। দেখো বিদ্যুৎ কিন্তু বর্তমানে একদম গ্রামে-গঞ্জে পৌঁছে গিয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা সাফল্য বলা যায় বর্তমান সরকারের। এবং এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই যে বিদ্যুতের যে ব্যাপক উৎপাদন এবং সেটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাওয়া, বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু যারা আছে তারা অবশ্যই জানবে যে একটা সময় লোডশেডিং কতটা ভয়াবহ অবস্থা ছিল গ্রামের মানুষের জন্য। ইভেন আ আমি যদি আমার নিজের কথাই বলি, দেখা যায় যে ঈদের মধ্যেও যখন শহরাঞ্চলের অর্ধেক মানুষ মানে ২/৩ মানুষ গ্রামে চলে গিয়েছে, তখন শহরে কিন্তু কলকারখানা বন্ধ থাকে। শহরের তোমার যেটা আমরা জানি যে অফিস আদালতে, বাসাবাড়িতে এসি থেকে শুরু করে সকল কিছু বিদ্যুতের ব্যাপক ব্যবহারের সবগুলো খাত যখন বন্ধ ছিল, তখনও কিন্তু গ্রামাঞ্চলে লোডশেডিং হতো, ব্যাপক হারে হতো। সেই জায়গাটা কিন্তু বর্তমানে একেবারে নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে। কোন ধরনের লোডশেডিং হচ্ছে না। এই যে বিদ্যুৎকে গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু সরকারের যেমন একটা এজেন্ডা ছিল, ইউনিয়ন পরিষদ যদি এই বিষয়টাকে আম মানে এই বিষয়ে সহযোগিতা না করত, তাহলে কিন্তু গ্রামের মানুষদের কাছে বিদ্যুৎ পৌঁছে যাওয়াটা অনেক কঠিন ছিল। তারপরে দেখো রাস্তাঘাট সংস্কার, ব্রিজ, বাঁধ, কালভার্ট এই বিষয়গুলো কিন্তু দেখো পণ্য পরিবহনের জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামাঞ্চলে যে পণ্যগুলো উৎপাদিত হচ্ছে, যে সবজি উৎপাদিত হচ্ছে গ্রামের ক্ষেত থেকে, সেই ফসলগুলো শহর পর্যন্ত নিয়ে আসাটাই অনেক কঠিন হয়ে যায় শুধুমাত্র ছোট্ট কোনো একটা আ খালের উপরে আ বা কালভার্ট না থাকার কারণে, কোনো ব্রিজ সংস্কার না হওয়ার কারণে। অর্থাৎ এই যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এই বিষয়গুলো যখন সংস্কার করা হবে, যখন সেই আ প্রত্যন্ত অঞ্চল থেকে উৎপাদিত ফসল তোমার একদিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে শহরাঞ্চলে পৌঁছে যাবে, তখনই কিন্তু একটা রাষ্ট্রের উন্নয়নের চিত্রটা ফুটে ওঠে এবং এক্ষেত্রে কিন্তু ইউনিয়ন পরিষদের অনেক বড় একটা ভূমিকা আছে। আচ্ছা দেখো, ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে সুপারিশ করাও হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদের কাজের মধ্যে পড়ে। এবং আরেকটা বিষয় হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনগণকে
উৎসাহ দেওয়া। এই বিষয়টা তোমরা লক্ষ্য করো যে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে মানুষের সুস্থ থাকার যে সম্পর্ক, এই বিষয়টা কিন্তু অবশ্যই জনসাধারণকে বুঝতে হবে এবং বোঝানোর দায়িত্ব কিন্তু ইউনিয়ন পরিষদের। কারণ গ্রামাঞ্চলে আ যে বিষয়টা অনেক বড় একটা সমস্যা হিসাবে একসময় চিহ্নিত ছিল সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা একেবারেই ছিল না। হয়তোবা গ্রামের কিছু গুটি কয়েক আ সম্পদশালী ব্যক্তিদের ঘরেই ছিল। কিন্তু বর্তমানে কিন্তু স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা প্রতিটা গ্রামাঞ্চলে প্রতিটা ঘরে, ঘরেই কিন্তু এটা হয়ে গিয়েছে। এবং এই যে মানুষকে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে উৎসাহিত করা, স্বাস্থ্যসম্মত অ যে আ ব ব মানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সাথে নাগরিকদের সুস্থতার সম্পর্ক আছে এবং এই সুস্থতার মাধ্যমে যে নাগরিকরা একটা সুস্থ জাতি হিসাবে অনেক বেশি আম তোমার রাষ্ট্রের উন্নয়নের অংশীদার হতে পারে এবং তারা নিজেরা অনেক বেশি ব্যয়ভারও তাদের কমে যায়। কারণ একটা অসুস্থ মানুষের পিছনে ব্যয় করা এবং সুস্থতার জন্য ব্যয় করা ২ টার মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে। তো এই বিষয়টাও কিন্তু জনসাধারণকে বুঝতে সহায়তা করেছে কারা? এই ইউনিয়ন পরিষদ। এবং আরেকটা বিষয় দেখো জন্ম-মৃত্যু, তারপরে হচ্ছে অন্ধ, ভিক্ষুক এবং দুস্থদের নিবন্ধন করা। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কেন? যারা অন্ধ আছে, যারা ভিক্ষুক এবং যারা দুস্থ ব্যক্তি তাদের নাম নিবন্ধিত হলে সরকারের যে সামাজিক বেষ্টনী আছে সেই বেষ্টনীর মধ্যেই কিন্তু তারা অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তারা তখন সরকারের বিভিন্ন ভাতা দিয়ে উপকারভোগী হতে পারে। এখন এই চিহ্নিত করার কাজটা কিন্তু ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ যদি এই চিহ্নিত করার কাজটা না করে তাহলে কিন্তু কোনোভাবেই সাধারণ জনগণ সরকারের সেই আ অর্থ সহায়তাগুলো লাভ করতে পারবে না। এবং আরেকটা হচ্ছে সব ধরনের শুমারি পরিচালনা করা। এই শুমারির মাধ্যমে কি হচ্ছে? একটা উম রাষ্ট্রের নাগরিকদের শিক্ষার হার, তাদের স্বাস্থ্য অ সম্পর্কিত তাদের যে ত্রুটিগুলো আছে সেগুলো জানা, তারপরে তাদের অর্থনৈতিক অবস্থা অ উন্নতি চিহ্নিত করা এবং একটা রাষ্ট্রের নাগরিকরা যে আসলে সরকারের কত শতাংশ ও সুবিধা লাভ করছে ইত্যাদি নানা বিষয় আছে যার জন্য যে শুমারিগুলি পরিচালনা হয় তা কিন্তু ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে সহযোগিতা করতে হবে। কারণ কোন গ্রামের কি অবস্থা এবং যারা জরিপ চালাতে যাচ্ছে তাদেরকে সেভাবে তথ্যপাত্র দিয়ে সহায়তা করার কাজ কিন্তু ইউনিয়ন পরিষদের। এই যে তোমরা ইউনিয়ন পরিষদের কার্যাবলীগুলো দেখলে তাতে করে কিন্তু তোমরা নিশ্চিত যে একটা ইউনিয়ন পরিষদ তার অঞ্চলের সেই ১০-১৫ টা গ্রামের জন্য কতটা সুযোগ সুবিধা তৈরি করতে পারে। আবার এই আবশ্যকীয় কাজগুলি যদি ইউনিয়ন পরিষদ না করে থাকে তাহলে কিন্তু সেই অঞ্চল যে তিমিরে থাকা সেই তিমিরেই থেকে যাবে। সেখান থেকে কিন্তু বের হয়ে আসা তাদের পক্ষে আর সম্ভবপর হয় না। আমি এখন তোমাদেরকে কিছু বইয়ের তালিকা বলে দিব যার মাধ্যমে আমি এইসব তথ্যগুলো সংগ্রহ করেছি। তোমরা জানো তোমাদের কিছু নির্দিষ্ট বই থাকে বাজারে যা থেকে তোমরা অধিকাংশ সব তথ্যপত্র সংগ্রহ পরীক্ষার জন্য পড়ে থাকো। তবে আমাদের এই ক্লাসগুলি কিন্তু সাজানো হয়েছে অন্যান্য বইগুলো থেকে যেটা অবশ্যই তোমরা এই স্লাইড গুলো দেখলেই বুঝতে পারবে। এখানে আমার জন্য সবচাইতে সহায়তা করেছে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন ডক্টর মোহাম্মদ মকসুদুর রহমানের বইটি। এছাড়া আছে বাংলাদেশের স্থানীয় সরকার কামাল সিদ্দিকী সম্পাদিত একটি বই, পার্লামেন্টারি শব্দকোষ জালাল ফিরোজ রচিত এবং লোকাল গভর্নমেন্ট অ্যান্ড প্রভার্টি রিডাকশন ইন বাংলাদেশ গোলাম হোসেন এশিয়া প্যাসিফিক রিসার্চ সেন্টার থেকে প্রকাশিত হয়েছে ২০০৭ সালে। এছাড়া তোমরা জানো যে আমাদের বাংলাপিডিয়া বা উইকিপিডিয়া থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করে থাকি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক বিষয়ের জন্য গুগল তো আমাদের সহায়তা করেই থাকে। তো এভাবেই আমরা লেকচার গুলো সাজিয়েছি তোমাদের জন্য। তোমাদের উপকার হলেই হচ্ছে আমাদের এই কষ্টের সার্থকতা। আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে আমার এবং সর্বোপরি আ এই ক্লাসগুলোর সাথে যেকোনো প্রশ্ন অ আমি খুব আনন্দের সাথে গ্রহণ করব। আমি আশা করব তোমরা তোমাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে দিবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।